গুম ও বিচার বহির্ভূত হত্যার ২ মামলায় ১৩ জন এবং জুলাই হত্যা মামলায় ২ জন সহ মোট ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকাল ৮:৩০টার দিকে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। পরে তাদেরকে শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ প্রিজন ভ্যানে করে সেনানিবাসে ঘোষিত সাব জেলে নেওয়া হয়। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। কড়া নিরাপত্তা ব্যবস্থায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত সবুজ রঙের প্রিজন ভ্যানে করে সেনাবাহিনীর ১৫ কর্মকর্তাকে বুধবার সকাল ৭:১৫টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এরপর তাদেরকে ট্রাইব্যুনালের হাজতখানায় রাখা হয়। সকাল ৮:১৫টায় ট্রাইব্যুনালের এজলাসে বসেন বিচারপতিরা। পরে ৩ দফায় আসামিদের এজলাসের কাঠগড়ায় নেওয়া হয়। শুনানি শেষে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। গুমের দুটো মামলার মধ্যে একটি মামলা ছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পরিচালিত যে বন্দিশালা ছিল টিএফআই সেল, সেইখানে কিছু বন্দীকে আটক করে রাখা ২০১৬ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত। সেখানে ১০ জন আসামিকে হাজির করা হয়েছিল। তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। দ্বিতীয় যে মামলাটি ছিল সেটি হচ্ছে জেআইসি অর্থাৎ জয়েন্ট ইন্টারোগেশন সেল পরিচালিত বন্দিশালায় বেশ কয়েকজন ভিকটিমকে ২০১৬ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত ৫ই আগস্ট পর্যন্ত যাদেরকে বন্দি করে রাখা হয়েছিল ২৪ জন। সেই অভিযোগে যে সমস্ত আসামির বিরুদ্ধে মামলা হয়েছিল আদালত তাদেরকেও গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করতে বলেছেন এবং আগামী ২০শে নভেম্বর ওই মামলারও পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন এবং একইভাবে পলাতক আসামিদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন। সার্বভৌমত্বের রক্ষক হিসাবে আমরা যাদেরকে মনে করি বাংলাদেশ সেনাবাহিনী, তারা এই আদালতের প্রক্রিয়াকে সাহায্য করেছেন। তারা ঘোষণা দিয়েছিলেন যে ল অব দি ল্যান্ডের প্রতি তারা শ্রদ্ধাশীল থাকবেন, বিচার প্রক্রিয়ার প্রতি তাদের সমস্ত সমর্থন থাকবে। তারা সেই সমর্থন আমাদেরকে দিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়েছেন। এই আসামিদেরকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার ব্যাপারে তারা সম্পূর্ণ সহযোগিতা করেছেন। শুনানির সময় আসামিদের পক্ষে জামিন এবং কারাগার থেকে অনলাইনে হাজিরা নেয়ার আবেদন করেন তাদের আইনজীবী। কিন্তু সেই আবেদন যথাযথ না হওয়ায় পরবর্তী শুনানির দিন ওই ২ আবেদনের উপর শুনানি হবে। আমরা জানি তারা আত্মসমর্পণ করেছে, কিন্তু সেইটা পুলিশের মাধ্যমে যেহেতু কোর্টে সারেন্ডার করছে সেইটাকে তারা বলেছে যে তারা গ্রেপ্তার হয়েছে। তারা কখনোই গ্রেপ্তার ছিল না। তারা ইতিপূর্বে আপনারা জানেন যে সেনা সদর একটা প্রেস ব্রিফিং করেছিল, সেইখানে তারা বলছে যে তারা আর্মির হেফাজতে আছে। সেটা আর্মি আইন অনুযায়ী তারা অ্যাটাচ ছিল এবং তারা শুরু থেকে আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সেই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আজকে তারা স্বেচ্ছায় এখানে আত্মসমর্পণ করছে। তারা ট্রায়াল ফেস করতে চায়। তারা এই অপরাধ সংগঠিত করে নাই। আপনারা জানেন যে একজন আইজিপি এইখানে আপনার অ্যাপ্রুভার রাজসাক্ষী, তিনি বলেছেন যা কিছু হয়েছে তা প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এবং শেখ হাসিনার নির্দেশে হয়েছে। এখানে কারো কোনো নিয়ন্ত্রণ ছিল না, তাদের এই ঘটনার উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। তদুপরি যেহেতু তাদের নাম এখানে আসছে, তাদের নামে চার্জ দাখিল করা হয়েছে। তারা তাদের ডিফেন্স পয়েন্ট দিয়ে তারা এই ট্রায়াল ফেস করে জনগণের সামনে দেখবে যে তারা কতটুকু অপরাধ করেছে কি করে নাই। আসামিদের মধ্যে ১ জন মেজর জেনারেল, ৬ জন ব্রিগেডিয়ার জেনারেল, ৪ জন কর্নেল, ৩ জন লেফটেন্যান্ট কর্নেল ও ১ জন মেজর রয়েছেন। এদের মধ্যে ৩ জন হলেন ডিজিএফআই-এর সাবেক পরিচালক। নানা জল্পনা কল্পনা এবং আলোচনা সমালোচনার পর ১৫ জন ঊর্ধ্বতন সামরিক সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে তাদেরকে কারাগারে পাঠানো হয়। এখন মামলার বাকি প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রমাণ হবে তারা এসব গুম এবং বিচার বহির্ভূত হত্যার সাথে জড়িত কিনা, আর জড়িত হলে তাদের শাস্তি কী হবে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা। এদিকে গুমের মামলার আসামি সেনা কর্মকর্তা কারাগারে পাঠানোয় সন্তোষ প্রকাশ করেছেন গুমের শিকার ব্যক্তিরা। এই বিচারের মধ্য দিয়ে ভবিষ্যতে গুম খুনের সংস্কৃতি চিরতরে বন্ধ হবে বলে আশা করছেন তারা। তবে ক্যান্টনমেন্টে বিশেষ কারাগারে স্থাপনে বৈষম্য তৈরি হচ্ছে বলেও অভিযোগ তাদের। নূর হোসেনের রিপোর্ট। গুমের ২ মামলার আসামি সেনা সদস্যদের আনার আগ থেকেই আদালত চত্বর ও আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করা হয়। ক্যান্টনমেন্ট থেকে আদালত পর্যন্ত সড়কের প্রতিটি মোড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাড়তি উপস্থিতি দেখা যায়।
গুমের আসামিদের বিচারের আওতায় আনায় সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী ও গুমের শিকার ব্যক্তিরা। প্রতিহিংসা নয়, বরং ন্যায় বিচারের স্বার্থে এই বিচার জরুরি বলে মনে করছেন তারা। জানান, সেনাবাহিনীর বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই। দেশবাসীকে একটা মেসেজ দিতে চাই, যারা ভবিষ্যতে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান হবে এবং বিভিন্ন বাহিনীর প্রধান হবে, তাদের কাছে আমি মেসেজ দিতে চাই যে অন্যায় করে, জুলুম করে, মানুষের অধিকার লঙ্ঘন করে কেউ পার পেতে পারে না। সকল অপরাধীকে বিচার পেতে হবে। বাট আমি এই জিনিসটা দৃঢ়ভাবে বলতে চাই, তাদের উপর কোনো জুলুম হোক, অবিচার হোক, এটা আমি চাই না। তবে সেনা সদস্যদের ক্যান্টনমেন্টের বিশেষ কারাগারে রাখায় ক্ষোভ প্রকাশ করেন গুম ফেরত ব্যক্তিরা। অন্যান্য লোকেরা যদি কারাগারে থাকতে পারে, যে দেশের নিয়ম মতো কারাগারে থাকতে পারে, এনাদের একই জায়গায় থাকতে হবে। বৈষম্য করে বিচার হয় না, আমরা বৈষম্য চাই না। 5 আগস্টের পর অভিযুক্ত সেনা কর্মকর্তাদের পালিয়ে যেতে যারা সহযোগিতা করেছেন তাদের বিরুদ্ধে তদন্ত শুরুর আহ্বানও জানায় মামলার বাদীপক্ষ। যাদের তত্ত্বাবধানে থাকা অবস্থায় তারা দেশ ত্যাগ করেছে, তাদেরকেও জবাবদিহির আওতায় আনা উচিত, যাতে যাদের বিচার হচ্ছে এবং যারা দেশ ত্যাগ করেছে তারা যেন কোনোভাবে এই বিচারকে প্রভাবিত করতে না পারে। আরও আহ্বান জানাচ্ছি, ক্যান্টনমেন্টের ভিতরে যে অবস্থা সাব জেল, সেখানে জেল কোড ফলো হচ্ছে কিনা, যাদেরকে আটক রাখা হয়েছে তারা কি কোনোভাবে সেনা সদস্য, সার্ভিং সেনা সদস্যদের যোগাযোগ করছে কিনা, এটি নিশ্চিত করা খুবই জরুরি। যদি না হয়, আমরা যারা ভিকটিম এবং সাক্ষী আছি, আমরা আমাদের জীবনের হুমকি আশঙ্কা করছি। ভবিষ্যতে আর কোনো কর্মকর্তা যাতে এমন অপরাধে না জড়ায়, সে প্রত্যাশা গুম ফেরত ব্যক্তিদের। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানে জনগণের উপর গুলি চালিয়ে হত্যার দায়ে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার প্রক্রিয়ায় সেনাপ্রধান সহযোগিতা করায় সাধুবাদ জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, সেনা কর্মকর্তাদের বিচারে সেনাপ্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা আইনের প্রতি যেভাবে শ্রদ্ধা দেখিয়েছেন তা প্রশংসার দাবিদার। আসামিদের সাবজেলে রাখার বিষয়ে আইন উপদেষ্টা বলেন, এটা সম্পূর্ণই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিষয়। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে তিনি বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, তবে এই ধরনের সরকারের মতো ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে। নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলে আশ্বাস দেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আমাদের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যে বিচার প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাবোধ দেখিয়ে সেনা সদস্যরা যেভাবে ওনারা এসেছেন বা যেভাবে ওনাদের নিয়ে আসা হয়েছে, এখানে আপনার সেনা প্রশাসন বা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, সেনাবাহিনী প্রধান, ওনারা যেভাবে সহযোগিতা করেছেন, এটা অত্যন্ত প্রশংসার দাবিদার। এবং তারা আইনের শাসনের প্রতি যেই শ্রদ্ধাবোধ দেখিয়েছেন, এটা আমরা খুব পজিটিভলি দেখছি। আর সাব জেলে কেন রাখা হয়েছে বা ওনারা কোথায় রাখা হবে, এটা সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বভুক্ত বিষয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আজ দুটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করবেন। রাজনৈতিক দলগুলোর সাথে চলমান সংলাপের অংশ হিসাবে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আজ সন্ধ্যা 5:15টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে বৈঠক করবেন তিনি। এরপর সন্ধ্যা 6টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা। বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদের বাস্তবায়ন ও সাম্প্রতিক দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অগ্নিকাণ্ড নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার না করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সতর্ক করলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে কমিশনাররা বলেন, ভালো নির্বাচন না হলে সারা বিশ্বের কাছে নিন্দিত হতে হবে। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। সারা দেশে 42,000-এর বেশি ভোট কেন্দ্রে নির্বাচন আয়োজনে দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অনেকে। এ কারণে কর্মকর্তাদের কমিশন প্রশিক্ষণের আওতায় আনে ধাপে ধাপে। এবার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের দায়িত্ব পালনে সতর্ক করে প্রধান নির্বাচন কমিশনার যথাসময়ে ঘটনাস্থলে উপস্থিত থেকে আইনসম্মত সিদ্ধান্ত নেওয়ার প্রতি জোর দেন। সবকিছু শেষ হওয়ার পরে তখন দেখবেন যে আর কেউ নাই, সবাই মারামারি করে ভোটের কেন্দ্র দখল করে, বাক্স দখল করে বাড়ি চলে গেছে, আর আপনি গিয়ে হাজির হলেন। সেটা যাতে না হয়, এটা আপনাদেরকে এনশিওর করতে হবে। নির্বাচন কমিশনও কিন্তু কারো কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না। কারণ আমরা আপনাদেরকে অন্যায় কোনো আদেশ দিব না, অন্যায় কোনো হুকুম দিব না, এইটা আপনারা ধরে রাখতে পারেন।
যে আইন প্রচলিত আছে রিলেভেন্ট টু দ্য ইলেকশন, সেই আইন অনুযায়ী আমাদের নির্দেশনা যাবে এবং আপনারা সেটা সেইভাবে পালন করবেন। নির্বাচনে নির্ভয়ে কাজ করা ও সুষ্ঠু পরিবেশ তৈরিতে এখনই কাজ করার আহ্বান জানান কমিশনাররা। কোনো কোনো দেশে একবার শুধুমাত্র নিবন্ধন করলেই সে বছরের পর বছর ওই নিবন্ধন দিয়ে ভোট করতে পারে, আবার কোনো কোনো দেশে একটা সময়কালের জন্য করে, আর কোনো কোনো দেশে শুধু একটা ভোটকে টার্গেট করে। আমরা এই ভোটটাকে টার্গেট করে করছি। Entire election is being conducted by the officers like you. প্রত্যেক উপজেলাতে আপনার একটা নির্দিষ্ট সীমা রেখা আছে, আপনার একটা সীমানি আছে, টেরিটোরিয়াল জুরিডিকশন আছে। এই জুরিডিকশনের মধ্যে সকল নির্বাচনের দায়িত্ব একমাত্র, শব্দটা ব্যবহার করলাম, একমাত্র সহকারী রিটার্নিং অফিসার। আগামী 16 নভেম্বর থেকে প্রবাসী ভোটারদের জন্য অ্যাপ উন্মুক্ত করার কথা জানানো হয় অনুষ্ঠানে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। পটুয়াখালীর দুমকি উপজেলার আলোচিত জুলাই শহীদ কন্যা লামিয়া ধর্ষণ মামলায় 3 আসামিকে কারাদণ্ড দিয়েছে আদালত। এর মধ্যে সাকিব মুন্সি ও সিফাত মুন্সিকে 13 বছর এবং ইমরানকে 10 বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয় আদালত। সকালে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নীলুফার শিরিন এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা ঘটনার সময় অপ্রাপ্তবয়স্ক থাকায় শিশু আদালত আইনের আওতায় তাদের সর্বোচ্চ সাজা দেয়া হয়। 2025 সালের 18 মার্চ দুমকি উপজেলা থেকে নানার বাড়ি যাওয়ার পথে শহীদ জসিম উদ্দিনের কন্যা লামিয়া ধর্ষণের শিকার হন। পরে তিনি বাদী হয়ে 3 জনের বিরুদ্ধে মামলা করেন। পরবর্তীতে মানসিকভাবে ভেঙে পড়ে 26 এপ্রিল ঢাকার শেখেরটেক এলাকায় ভাড়া বাসায় আত্মহত্যা করেন তিনি। সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে আজ এই রায় ঘোষণা করা হয়। এদিকে ময়মনসিংহের গৌরীপুরে ছাত্র জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় 2 ভাইকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। দুপুরে ময়মনসিংহের স্পেশাল জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এই রায় দেন। ফাঁসির আসামিরা হলেন পলাতক এলবোর্ড ডেভিড রকি ও এলবোর্ড রকি সেন্টু। ইলিশ শিকারে নিষেধাজ্ঞার সময় ভারতীয় জেলেরা মাছ ধরে নিয়ে যাচ্ছে। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার এ কথা জানিয়ে বলেছেন, সরকার এর প্রতিবাদ করেছে। দুপুরে সাভারে 2024-25 অর্থ বছরে বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি বলেন, নিষেধাজ্ঞার সময় জেলেরা নদী বা সাগরে গেলে পুলিশ, কোস্টগার্ড তাদের আটক করে। ভারতীয় জেলেরা বাংলাদেশ জলসীমায় ঢুকে মাছ ধরার খবর পাওয়া মাত্রই কোস্টগার্ডকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া আছে। তারুণ্যের উৎসব উপলক্ষে টাঙ্গাইলের ভূঁইয়াপুরে কৃষি ব্যাংকের উদ্যোগে গ্রাহকদের মাঝে ঋণ বিতরণ ও ঋণ আদায় কর্মসূচি পালিত হয়েছে। সকালে দিনব্যাপী এই কর্মসূচি শুরু হয়। এ সময় ব্যাংকের ভূঁইয়াপুর শাখার ব্যবস্থাপক নিমাই চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি ব্যাংকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক গোলাম মোহাম্মদ আরিফ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ময়মনসিংহের উপপরিচালক শফিউল আলম ও কৃষি ব্যাংকের টাঙ্গাইল দক্ষিণ মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক খালিকুজ্জামান ইয়ামিন। তারা বলেন, দেশে নতুন উদ্যোক্তা তৈরিতে কৃষি ব্যাংক সবসময় তরুণদের পাশে থাকবে। জুলাই সনদ অনুযায়ী বর্তমান অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধায়ক সরকার হবার সুযোগ নেই। এ বিষয়ে কেউ বলে থাকলে তাদের কোনো দুরভিসন্ধি থাকতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক শেষে একথা বলেন তিনি। বলেন, জুলাই সনদের কাগুজে মূল্যে বিশ্বাসী নয় এনসিপি। জানান, সনদ বাস্তবায়ন কিভাবে হবে সেটা নির্ধারণের পরই তাতে স্বাক্ষর করবে এনসিপি। আরও বলেন, উপদেষ্টা পরিষদের মধ্যে যাদের বিরুদ্ধে অদক্ষতা, দুর্নীতি ও পক্ষপাতের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। বর্তমান নির্বাচন কমিশনের আচরণ নিয়ে উদ্বেগ জানিয়ে একে পুনর্গঠনের দাবিও করেন তারা। এছাড়া গুমের অভিযোগে অভিযুক্ত সেনা সদস্যদের ট্রাইব্যুনালে হাজির করায় স্বাগত জানান নাহিদ ইসলাম। জুলাই সনদের শুধু কাগজে মূল্যে আমরা বিশ্বাসী নই, ফলে জুলাই সনদ বাস্তবায়নটা কিভাবে হবে সেইটার সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পরে আমরা স্বাক্ষর করব। সেক্ষেত্রে জুলাই সনদ আমরা একটি সাংবিধানিক আদেশের কথা বলছি, যে আদেশটা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান হিসেবে উনি জারি করবেন। কারণ জুলাই গণ অভ্যুত্থানে জনগণের যে সার্বভৌম ক্ষমতা, সেটার একমাত্র বৈধতা ডক্টর মোহাম্মদ ইউনূসেরই আছে, সেটা প্রেসিডেন্ট চুপ্পুর নাই।
নির্বাহী আদেশের মাধ্যমে জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে জামায়াত ইসলামী। একই সঙ্গে নভেম্বরে গণভোট চায় দলটি। কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। একটি আদেশের মাধ্যমে এটাকে সাংবিধানিক মর্যাদা দিতে হবে। এটা কনস্টিটিউশন নয়, এটা হচ্ছে এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট, যেটা কোনো সরকার এরকম একটি পরিস্থিতি পড়লে দেওয়ার এখতিয়ার রাখে। আগামী ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণ ও আনন্দমুখর করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ঢাকায় নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোর্ডস আজ প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসলে তিনি একথা জানান। জার্মান রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। বাংলাদেশ ও জার্মানির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে তারা দুজন গুরুত্ব আরোপ করেন। বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আরও বেশি সম্পৃক্ত হচ্ছে, যা অত্যন্ত উৎসাহব্যঞ্জক বলে মন্তব্য করেন জার্মান কূটনীতিক। জাতীয় ঐকমত্য কমিশন প্রধান রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে সনদে স্বাক্ষরের যে উদ্যোগ নিয়েছিল তাকে ঐতিহাসিক উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সরকারের এই উদ্যোগ আসন্ন নির্বাচনের আগে আস্থা তৈরিতে সহায়ক ভূমিকা পালন করছে। অন্তর্বর্তী সরকারে থাকা যেসব উপদেষ্টাকে নিয়ে বিতর্ক আছে, নির্বাচনের আগে তাদের সরকার থেকে সরে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নির্বাচনের আগে যেহেতু নতুন তত্ত্বাবধায়ক সরকার আসবে না, তাই অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। দলটির আরেক নেতা রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিস্টের দোসর আমলাদের স্বপদে রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। রাজধানী ঢাকায় আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইফতেখার রেজা রিপোর্ট। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব শিরোনামে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। যারা সরকারে থাকলে নিরপেক্ষতা ভঙ্গ হবে তাদের বাদ দিয়ে সরকারকে নিরপেক্ষ করার দাবি জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কোনো দাবি নিয়ে রাজপথে যাবার দিন শেষ। যেহেতু আর কোনো কেয়ারটেকার সরকার আসবে না নির্বাচনের আগে, এই সরকারকে ইমিডিয়েটলি সহসাই কেয়ারটেকার সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। যাদেরকে নিয়ে প্রশ্নবিদ্ধ থাকবে, যারা প্রশ্নবিদ্ধ থাকবে, যাদের নিয়ে প্রশ্ন উঠেছে, আপনারা জানেন কিছু লোক নিয়ে প্রশ্ন উঠেছে, আর যারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের সরকারে থাকলে সেটা কেয়ারটেকার সরকারের ভূমিকা পালন করতে পারবে না। এদিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিস্টদের সহযোগী আমলাদের শপথে বহাল রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। কথা বলেন গুমের বিচার প্রসঙ্গেও। যারা অপরাধ করেছে তাদের বিচার হোক, এবং অবশ্যই সেটা আইনি প্রক্রিয়াই হতে হবে। এখানে কোনো হস্তক্ষেপ বা কোনো মুখ চাওয়াচাওয়ির ব্যাপার থাকবে না। যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেই অভিযোগ তারা প্রমাণ করবেন তারা এই অভিযোগে অভিযুক্ত নন, অথবা আদালত যদি প্রমাণ করে অভিযুক্ত, এবং তার জন্য আদালতের যে নির্ধারিত শাস্তি আছে সেই শাস্তি সবাইকে ভোগ করতে হবে। এছাড়া দিনাজপুরের বিরামপুরে মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত কমিটির পরিচয় ও মতবিনিময় সভায় ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, বিএনপি জনগণকে রেখে পালিয়ে যাবার দল নয়। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা আপিলের ওপর দ্বিতীয় দিনের শুনানি করেছেন আবেদনকারীর আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া। পরে আগামীকাল পর্যন্ত শুনানি মুলতবি করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বেঞ্চ। গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেয় আদালত। 2011 সালের 10 মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেয় আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। ঘোষিত রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপ সহ বেশ কিছু বিষয়ে আনা পঞ্চদশ সংশোধনী আইন 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পাশ হয়। 5 আগস্টের পর বিএনপি মহাসচিব, জামায়াতের সেক্রেটারি জেনারেল ও বদিউল আলম মজুমদার সহ 8 জন রিভিউ আবেদন করেন।
শাপলা প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের আচরণে সন্তুষ্ট নয় এনসিপি। রাজধানীর একটি হোটেলে যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউটের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই অসন্তুষ্টির কথা জানান দলটির যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া। বৈঠকে আগামী নির্বাচনে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলেও তিনি জানান। বলেন, মাঠ পর্যায়ে প্রশাসনের নিরপেক্ষতা নির্বাচন কমিশনের ভূমিকার ওপর নির্ভর করবে নির্বাচন কতটা সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এ সময় প্রতীক বিষয়ে নির্বাচন কমিশনের আচরণ নিয়ে প্রশ্ন তুলে এনসিপির যুগ্ম আহ্বায়ক বলেন, বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য। সরকার থেকে যথাযথ পদক্ষেপের মাধ্যমে আমরা ইলেকশন কমিশনের ব্যাপারে বেশ কিছু অবজারভেশন আমাদের আছে। আমাদের সিম্বল নিয়ে যা হচ্ছে, যে বিষয়গুলো এখন পর্যন্ত পেন্ডিং আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের যে উদ্বেগ আমরা তাদের সাথে শেয়ার করেছি। এছাড়া আগামী ইলেকশনের নিরপেক্ষতা নিয়ে, তারপরে ফ্রি ফেয়ার ইলেকশন হওয়ার জন্য যেসব শর্তগুলো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে আমাদের। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পণ্য স্থানান্তরের কার্যক্রম। বুধবার পঞ্চম দিনে এসে অনেকটাই স্বাভাবিক হয়েছে আমদানিকৃত পণ্য খালাসের কাজ। এদিন সকাল থেকেই অগ্নিকাণ্ডে আটকে পড়া পণ্য নিতে আসা ব্যবসায়ীদের উপস্থিতি দেখা যায়। কার্গো বিমানবন্দরে ক্ষতিগ্রস্ত গেটগুলো বন্ধ থাকায় আপাতত ৯ নম্বর গেট দিয়ে পণ্য খালাস চলছে। তবে এই কার্যক্রমে ধীর গতির কারণে পণ্য খালাসে অনেক সময় লেগে যাচ্ছে। সেই সাথে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই শেষে পণ্য বুঝে নিতেও হয়রানি হতে হচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। পণ্যের অবস্থান নিশ্চিতে ট্যাগ লাগানো তালিকা দেয়ালে প্রকাশ করা হয়েছে। এখানে আসলে বলতেছে ৮ নম্বর গেটে যাওয়ার জন্য, ৮ নম্বর গেট থেকে বলতেছে যে এখানে আসার জন্য, মানে দূরদূরি করতেছে। এই গেট আর ৮ নম্বর গেটের মধ্যে মিনিমাম ১-১.৫ কিলোমিটার ডিফারেন্স। ভিতরে মালের নিরাপত্তা প্লাস সিকিউরিটি বিষয়টা, কারণ বৃষ্টি বাদলের দিন অফিসাররা সঠিকভাবে কোনো তথ্য দিতে পারতেছে না, বসতেও পারতেছে না, করতেছে। এটা 3 বার গেলাম ৮ নম্বর গেটে, বললো যে এটা 9 নম্বর গেটে যখন মাল আনবে তখন দিবে, কিন্তু এখানে যখন আনলাম এরা বলে যে না ওখান থেকে দিবে। এভাবে 3 বার আপ ডাউন হয়ে গেছে। যাওয়ার পরে এখন বললো যে না মাল নিয়ে আসেন, মাল নিয়ে আসলে তারপরে এক্সামিন করব। প্রথম বিভাগ ক্রিকেট লিগ নির্ধারিত সময়ে চালু করা সম্ভব বলে দাবি করেছেন সিসিডিএম এর চেয়ারম্যান আদনান রহমান দীপন। 20টি ক্লাবের মধ্যে 17 ক্লাবের সঙ্গে সভা শেষে এমনটাই জানিয়েছেন তিনি। তবে ক্রিকেট সংগঠক রফিকুল ইসলাম বাবু সিসিডিএম চেয়ারম্যানের এমন তথ্যকে অসত্য বলে দাবি করেছেন। নিলয় মজুমদারের রিপোর্ট। প্রিমিয়ার লিগ কিংবা তৃতীয় বিভাগ দিয়ে ঢাকার ঘরোয়া ক্রিকেট চালু হওয়ার কথা থাকলেও এবার ভিন্ন পথে হাঁটছে সিসিডিএম। প্রথম বিভাগ দিয়ে এবারে মৌসুম চালু করতে চাইলেও শুরুতে আপত্তি জানায় অংশ নিতে যাওয়া 20টি ক্লাব। সেই 20টি ক্লাবের মধ্যে 17টি ক্লাবের সঙ্গে বুধবার আলোচনায় বসে সিসিডিএম। সভা শেষে চেয়ারম্যান জানিয়েছেন সিসিডিএমের নির্ধারিত সময়ে টুর্নামেন্ট শুরু হবে। সবথেকে ইন্টারেস্টিং, আজকে আমরা মিটিংয়ে অলমোস্ট 17টা ক্লাব প্রেজেন্ট ছিল। সবাই কিন্তু খেলতে চেয়েছে, শুধু টাইমিংটার ব্যাপারে কেউ কিন্তু বলেন আমরা খেলবো না, এই ধরনের কোনো কথা বলে না। কিছু ইন্টারনাল তাদের পার্সোনাল প্রবলেম আছে, কিছু কারণ ক্লাবগুলি চলে ডোনারের উপরে, ডোনাররা অনেক সিস্টেমের মধ্যে যায়, এই জন্য একটু টাইম আগে পিছিয়ে করছে। বাট নো ওয়ান, এটা প্লেয়ারদের জন্য যেমন ভালো, বোর্ডের জন্য ভালো, ক্লাবগুলোর জন্য ভালো। এদিকে এনটিভির খেলাধুলা বিষয়ক আয়োজন গ্যালারিতে ক্রিকেট সংগঠক রফিকুল ইসলাম বাবু জানিয়েছেন দীপনের এমন দাবি সত্য নয়। এটা যে কথাটা বলছে এটা ঠিক নয়। এদিকে অনেক ক্লাব এখানে বলেছে যে আমরা জানুয়ারিতে খেলবো, কারণ আমি কতগুলি মিস ম্যাচের কথা বলেছি। 1 নম্বর হলো 1 বছরে 2টি লিগ, একই লিগ 2 বার কিভাবে হয়। তাছাড়া এখানে আপনারা দেখছেন যে অনেকগুলি ক্লাব বলেছে যে আমরা জানুয়ারিতে খেলতে চাই, অনেকগুলি ক্লাব বলছে যে আমরা এই বোর্ডের অধীনে খেলবো না। এরকম মিশ্র প্রতিক্রিয়া আছে। লিগ বর্জন করা ক্লাবগুলোর মধ্যে প্রথম বিভাগেরও কয়েকটি ক্লাব আছে। সিসিডিএম চেয়ারম্যান 10 নভেম্বরের মধ্যে টুর্নামেন্ট চালু করার কথা জানালেও আদৌ তা সম্ভব কিনা সেই আশঙ্কা থাকছেই। নীলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা।